হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি যে এই বর্তমান অবস্থায় ধর্মতলার ওয়াই চ্যানেলে যে সমস্ত কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকারা এক প্রকার আন্দোলনে সামিল হয়েছে, তার নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের বুকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার বলা চলে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর এমন কোথাও আমাদের অত্যন্ত নজির নেই বা আমাদের নোটিশে নেই যেখানে একসঙ্গে 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির পুরো প্যানেলটা হাইকোর্ট বাতিল বলে বা সেট অ্যাসাইড বলে ঘোষণা করে দেয়। তো ব্যাপারটা কী বলুন তো, আমরা কিন্তু কেউ চাই না। অনেকে হয়তো ভাবছেন, যারা আমরা ইউটিউবার বা যারা বিশেষ করে আমার চ্যানেল, হয়তো আপনারা অনেকে মন্তব্য করছেন যে আমরা চাই যে পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যাক, কিন্তু আমি এখনও বিনম্র চিত্তে নতমস্তকে বলছি কখনোই আমরা চাই না। কারণ জানি আমরা শিক্ষক হিসেবে চাকরি পেতে কী যন্ত্রণা পেতে হয়, কী কষ্ট পেতে হয়। কিন্তু সুপ্রিম কোর্টে জাজমেন্ট আছে, কে দুর্নীতি করেছে যদি প্রমাণ না হয়, কে দুর্নীতি করিয়েছে যদি প্রমাণ না হয়, তাহলে পুরো প্যানেলটা ক্যান্সেল হয়। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট। এটা আমার কথা নয়, সুপ্রিম কোর্ট জাজমেন্ট। আপনারা অনলাইন ঘাঁটলেই বুঝতে পারবেন যে কে দুর্নীতি করেছে যদি প্রমাণ না হয়, কে দুর্নীতি করিয়েছে যদি এই দুটো প্রমাণ না করা যায়, তাহলে পুরো প্যানেলটা ক্যান্সেল করা হবে। এটা হচ্ছে তার নিয়ম। দেখুন, এখানে যে তথ্যগুলো আমি আপনাদেরকে দেবো, মানে যেগুলো নিয়ে খুবই বিভ্রান্তির সৃষ্টি করছি, যেগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, তার কিন্তু কোনো কিছু এখনও তার যথাবিহিত তার মানে উত্তর পাওয়া যায়নি। প্রথম কথা হচ্ছে, নাইসাকে যে টেন্ডার দেওয়া হলো, নাইসাদের অফিস হচ্ছে নয়ডাতে, তাদের অফিস নয়ডা থেকে একটা মানুষকে যদি কলকাতার এসএসসি অফিসে আসতে হয়, ন্যূনতম কত ঘন্টা সময় লাগে সেটা আমরা সবাই জানি। কিন্তু যেই দিন টেন্ডার দেওয়া হচ্ছে সেই দিনই নাইসার একজন অফিসিয়াল এসএসসি অফিসে যে টেন্ডার পত্র ঠিক দুপুরের দিকে সংগ্রহ করছে। তাহলে টেন্ডার যে নাইসাকে দেওয়া হবে সেটা কি নাইসা আগে থেকে বুঝতে পেরে গেছিল? এর যে এই যে একটা স্মোকি ইনফরমেশান, এটা কিন্তু নিঃসন্দেহে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এরপরে এসএসসি রেকমেন্ডেশন পাঠিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমরা সবাই জানি যে 100টা রেকমেন্ডেশন হলে 100টা অ্যাপয়েন্টমেন্ট হবে। কারণ একটা রেকমেন্ডেশনকে অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্রুভাল করাতে গেলে তার অনেকগুলো স্টেপ আছে। বিদ্যালয়ে চিঠি যাবে, বিদ্যালয় থেকে ডিআই অফিসে আসবে, ডিআই অফিস অ্যাপ্রুভাল করে সেটাকে পাঠাবে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টে, স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট তার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টরের সই হওয়ার পর সেটা যাবে ফিনান্স ডিপার্টমেন্টে, ফিনান্স ডিপার্টমেন্টের অফিসিয়ালসের সই হওয়ার পর সেটা স্টেট গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্টের অর্থমন্ত্রীর পারমিশন পাওয়ার পরে সেটা কিন্তু একটা শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি বা যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ির বেতন হয়। অর্থাৎ একটা বেতন শুরু হওয়ার আগে এতগুলো স্টেপস থাকে। সেখানে দেখা যাচ্ছে যে এসএসসির যে পরিমাণ রেকমেন্ডেশন পাঠিয়েছে তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। কীভাবে সম্ভব? এটা কীভাবে সম্ভব? আচ্ছা, তাহলে এইগুলোর ব্যাপারে একটা নিশ্চয়ই একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। 3 নম্বর, মিরার কপি রাখা হয়নি কেন? একটা নির্দিষ্ট সময় পরে ওএমআরগুলোকে ডিস্ট্রয় করা যায়। কারণ যদি প্রতি বছর পরীক্ষা, তাহলে ওএমআরে পাহাড় জমে যাবে, সেগুলোকে রাখা যাবে না। তাই ওএমআরগুলোকে ডিস্ট্রয় করার একটা পদ্ধতি আছে, সে করার আগে সেগুলোকে মিরার কপি রাখতে হয়। সে মিরার কপি না আছে গভর্নমেন্টের কাছে, না আছে এডুকেশন ডিপার্টমেন্টের কাছে, না আছে এসএসসির কাছে, না আছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে, না আছে নাইসার কাছে, না আছে ডাটা স্ক্যানটেকের কাছে, কারো কাছেই মিরার কপি নেই। এই যে ব্যাপারটা, এটা নিঃসন্দেহে একটা ফ্যাক্টর হয়ে গেল। এবং দেখুন, এখানে সবচেয়ে বড় একটা খেলাটা দেখুন যে নাইসাকে টেন্ডার দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে যে ওই দিন তারা, আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে টেন্ডার তাকে দেওয়া হয়েছে, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে যে কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে এসএসসি দিয়েছে
তার সবগুলো ওএমআর কপিকে স্ক্যান করার জন্য। তাহলে এই যে ব্যাপারটা, একটা অটোনমাস বডি আর একটা অটোনমাস বডিকে বলছে যে টেন্ডার ছাড়াই করা হয়েছে, আর একটা অটোনমাস বডি যে টেন্ডার যেই দিন হয়েছে সেই দিন তার অফিসিয়াল এসে টেন্ডার পত্র গ্রহণ করেছে। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু নিঃসন্দেহে একটা মানে কি বলবো, ধোঁয়াশার সৃষ্টি করছে। আর দেখুন, যে সমস্ত জাজেরা আছেন, যারা বিচারক আছেন, তারা তো কেউ আর ভগবান নয় বা কোনো মানে কি বলবো, ভগবানের প্রতিরূপ নন, কিংবা তারা মঙ্গল গ্রহ থেকেও আসেননি। তেনারাও মানুষ। তেনারা জাজমেন্ট করবে কার উপর? না, তথ্যের উপর, যে ভাই এই তথ্য আমি পেয়েছি, তথ্য 10টা পেয়েছি, তার মধ্যে তথ্য একটা একটু অন্যদিকে যাচ্ছে, কিন্তু 9টা একই দিকে যাচ্ছে, তাহলে বিচারটা 9-এর দিকে যাবে। কি যখন দেখছি যে 9টা তথ্যই ভুলভাল, 9টা তথ্যই কোনো সঙ্গে কারোর সঙ্গে মানে মিলছে না, সম্পূর্ণ একটা সাদৃশ্য কোনো পাওয়া যাচ্ছে না, কারোর সঙ্গে কারোর মিল নেই, তখন কিন্তু যেটা মিল নেই তার দিকেই কিন্তু বিচারটা যাবে, এবং যেটা কিন্তু আস্তে আস্তে ওই দিকেই যাচ্ছে। কেন যাচ্ছে আমি আবারও বলছি, কখনোই আমি চাই না কারো চাকরি যাক যারা কোট আনকোট যোগ্য শিক্ষক, কিংবা যোগ্য গ্রুপ সি কিংবা যোগ্য গ্রুপ ডি, কোট আনকোট, কেউই কিন্তু আমরা চাই না তাদের চাকরি চলে যাক। কিন্তু ওই যে বললাম, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, কে দুর্নীতি করেছে, কে দুর্নীতি আর করিয়েছে, তার হিসাব যদি না পাওয়া যায়, তার যদি রেকর্ড না পাওয়া যায়, তাহলে পুরো প্যানেলটাই সেট বা ক্যান্সেল হবে, এইটার জাজমেন্ট আছে। এরপরে দেখুন আরও কীরকম ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। দেখুন এখানে মানে এই এই ব্যাপারগুলো কিন্তু জাজমেন্টের সময় বারবার জাজেরা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। দেখুন, জাজেরা যদি খুব সহজে রায় দিত, তারা কিন্তু অনেকদিন আগে রায় দিতে পারতেন যে হ্যাঁ এটা এই ব্যাপারটা যোগ্য অযোগ্য, তাহলে পুরো প্যানেলটা বাতিল। কিন্তু ওনারা যোগ্যদের বাছার আপ্রাণ চেষ্টা করছেন, যাতে একজনও যোগ্য শিক্ষকের বা যোগ্য গ্রুপ সি বা যোগ্য গ্রুপে চাকরি না যায়, তার জন্য কিন্তু ওনারা আপ্রাণ চেষ্টা করছেন বলেই কিন্তু এতদিন ধরে ওনারা শুনছেন বা শোনার চেষ্টা করছেন। কিন্তু এই যে ডিসক্রিপেন্সি অফ ইনফরমেশান, যেগুলো আমি আগে ভিডিও করেছিলাম, এই যে মধ্যশিক্ষা পর্ষদ এক কথা বলছে, এসএসসি এক কথা বলছে, নাইসা, ডাটা স্ক্যানটেক, এবার আরও যে তথ্যগুলো বললাম রেকমেন্ডেশনের সঙ্গে ফিনান্স ডিপার্টমেন্টের কোপ উইথ হচ্ছে না, এইগুলো আমাদের মনে হচ্ছে এখন যে কেউ না কেউ হয়তো এইগুলোই চাচ্ছেন, যে এই সমস্ত কিছু একটা ধোঁয়াশার সৃষ্টি করে যদি এরকমভাবে একটা ঘটনার সৃষ্টি করা যায়, তাহলে হয়তো এর একটাই পথ হবে, তাহলে পুরো প্যানেলটা ক্যান্সেল করে দাও, আর না হয় পুরো প্যানেলটাকে রেখে দাও। এটি হয়তো আমাদের মনে হচ্ছে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।